এই ভিডিওতে আমি ভ্যালেন্স বন্ড থিওরি নিয়ে আলোচনা করব। নাও ভ্যালেন্স বন্ড থিওরি, এই ভ্যালেন্স বন্ড থিওরি ফার্স্ট যারা প্রপোজ করেছিল তাদের নাম হচ্ছে হিটলার এবং লন্ডন। হিটলার এন্ড লন্ডন proposed valence bond theory in the year of 1927 1927 সালে প্রথম হিটলার এবং লন্ডন এই ভ্যালেন্স বন্ড থিওরি প্রপোজ করেছিল। এখানে যে হিটলার, ইনি একজন সায়েন্টিস্ট ছিলেন, ইনি কিন্তু অ্যাডলফ হিটলার ছিলেন, ঠিক আছে। তো সেই সময় যেহেতু কোয়ান্টাম মেকানিক্স প্রচণ্ডভাবে ডেভেলপ হচ্ছিল এবং কোয়ান্টাম মেকানিক্স একটা নিউ ব্রাঞ্চ অফ সায়েন্স হিসেবে উঠে এসেছিল সেই সময়, তো যেসব জিনিসগুলো বা যেই কনসেপ্টগুলো তখনকার দিনে যে ক্লাসিক্যাল থিওরি যে আগে ছিল, সেই ক্লাসিক্যাল থিওরি দিয়ে যেই কনসেপ্টগুলো এক্সপ্লেন করা যাচ্ছিল না, তখন সদ্য যে কোয়ান্টাম মেকানিক্স এসেছিল, সেই কোয়ান্টাম মেকানিক্স কিন্তু সেই সমস্ত কনসেপ্টগুলোকে খুব ইজিলি এক্সপ্লেন করতে পারছিল। তাই অ্যাটমিক স্ট্রাকচার তখন পুরোপুরি কোয়ান্টাম মেকানিক্সের উপরে ভিত্তি করে কিন্তু দাঁড়িয়েছিল তখনকার দিনে। তো সায়েন্টিস্টরা যখন অ্যাটমিক স্ট্রাকচার কোয়ান্টাম মেকানিক্স কে অ্যাপ্লাই করে যখন ভালো করে বুঝতে শুরু করলো, তখন কিন্তু এই সমস্ত থিওরিগুলো যেগুলো কোয়ান্টাম মেকানিক্সের ওপরে দাঁড় করানো, ঠিক আছে, বেসড অন কোয়ান্টাম মেকানিক্স, সেগুলো কিন্তু ধীরে ধীরে বৈজ্ঞানিক জগতে কিন্তু প্রকাশ পেতে শুরু করলো, মানে আস্তে আস্তে উঠে আসতে শুরু করলো। তখন বিভিন্ন ধরনের সায়েন্টিস্টরা যেহেতু অ্যাটমিক স্ট্রাকচারের কনসেপ্টগুলো অনেক ক্লিয়ার হয়ে গেছিলো, তখন এই সেম কোয়ান্টাম মেকানিক্সকে অ্যাপ্লাই করে বন্ডিং, মলিকিউলের মধ্যে অ্যাটমসগুলো কীভাবে মলিকিউলে বন্ড ফর্মেশন করে বা মলিকিউল ফর্মেশন করে, এই জিনিসগুলো কিন্তু কোয়ান্টাম মেকানিক্স দিয়ে বোঝানোর চেষ্টা করছিল। এবং সেই জন্য একটা করে এই কোয়ান্টাম মেকানিক্স রিলেটেড যে থিওরিগুলো, বন্ডিং থিওরিগুলো, সেগুলো কিন্তু একটা করে আসতে শুরু করলো। তো এর মধ্যে 1927 সালে হিটলার এবং লন্ডন এই দুজন সায়েন্টিস্ট প্রথম ভ্যালেন্স বন্ড থিওরি, যেটা কিনা পুরোপুরি কোয়ান্টাম মেকানিক্সের উপরে রিলেটেড বা দাঁড়িয়ে আছে, সেটা কিন্তু প্রপোজ করলো ফার্স্ট। Hitler and London proposed the valence bond theory in the year of 1927, and this theory is based upon orbital concept of bonding. Orbital concept of bonding. তখন ক্লাসিক্যাল থিওরিতে যেগুলো আমরা পড়েছিলাম, যে আর্নেস্ট রুদারফোর্ডস মডেল বা থমসনস মডেল, বা এই যে মডেলগুলো আমরা অ্যাটমিক স্ট্রাকচারে পড়েছিলাম, তো ওখানে বলা হতো যে ইলেকট্রনসগুলো শেলের মধ্যে থাকে, ইলেকট্রনিক শেলস রয়েছে, শেলের মধ্যে থাকে। তখনও কিন্তু এই অরবাইটালের কনসেপ্ট পুরোপুরি প্রবাবিলিটির উপর বেসড, মানে রিজন অফ স্পেস অ্যারাউন্ড দ্য অ্যাটম, 3 ডাইমেনশনাল, অ্যাটমটা হচ্ছে একটা 3 ডাইমেনশনাল এন্টিটি। তো এই 3 ডাইমেনশনাল অ্যাটমের মধ্যে যে এমন একটা রিজন অফ স্পেস যেখানে ইলেকট্রন পাওয়ার প্রবাবিলিটি সবচেয়ে ম্যাক্সিমাম, মানে রিজন অফ স্পেস where the probability of finding an electron is maximum, সেটাই কিন্তু আমরা অরবাইটাল হিসেবে ধরি, ঠিক আছে। দিস ইজ দ্য কনসেপ্ট অফ অরবাইটালস। এই অরবাইটাল কিভাবে এসেছে, তার ম্যাথমেটিক্যাল যে ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে, ম্যাথমেটিক্যাল ডেরিভেশন রয়েছে, পি অরবাইটাল, এস অরবাইটাল, ডি অরবাইটালের জন্য, এফ অরবাইটালের জন্য। তো সেই পিওর এই ম্যাথমেটিক্যাল ডেরিভেশনসগুলো কোয়ান্টাম মেকানিক্স থেকে এসেছে, এবং এই কোয়ান্টাম মেকানিক্সই আমাদেরকে এই অরবাইটালের কনসেপ্টটা দিয়েছে। তো এই অরবাইটালের কনসেপ্টকে বেস করেই বিবিটি ভ্যালেন্স বন্ড থিওরি কিন্তু বেসড হয়েছে, ঠিক আছে। দিস ইজ দ্য ফান্ডামেন্টাল কনসেপ্ট, যে ভ্যালেন্স বন্ড থিওরি ইজ বেসড অন অরবিটাল কনসেপ্ট অফ বন্ডিং। ওকে, নাও এবার আমি ভ্যালেন্স বন্ড থিওরির মধ্যে ঢুকছি। আমরা জানি যে ইউনিভার্সের মধ্যে প্রত্যেকটা সিস্টেম তার লোয়েস্ট পোটেনশিয়াল এনার্জি রিচ করার চেষ্টা করে। এভরি সিস্টেম ইন দিস ইউনিভার্স wants to attain stability by lowering its potential energy, ঠিক আছে। একটা সিস্টেমের পোটেনশিয়াল এনার্জি, তার এনার্জি যত কম হবে, সেই সিস্টেমটা অনেক বেশি স্টেবল, আমরা এভাবে ধরে থাকি। ওকে, তো এই যে কনসেপ্টটা, এটা কিন্তু কেমিক্যাল, মানে মলিকিউলসের মধ্যেও কিন্তু প্রযোজ্য, যে মলিকিউলস কেন ফর্ম হয়, why molecules get formed from combining atoms। তো এটা আমরা বোঝার জন্য
let's take the example of hydrogen molecule. Okay. হাইড্রোজেন মলিকিউল, হাইড্রোজেন মলিকিউলের মধ্যে এখানে একটা, এটা হচ্ছে বন্ড, এখানে বন্ডিং ইলেকট্রন গুলো রয়েছে। যেহেতু এই দুটোর ইলেকট্রোনেগেটিভিটি সমান, যেহেতু এটা হচ্ছে হোমোঅ্যাটমিক মলিকিউল, দ্যাট মিন্স মলিকিউল ফর্মড বিটুইন সিমিলার অ্যাটমস অর সিমিলার এলিমেন্টস, তাই তো? তাই দুটো হাইড্রোজেন অ্যাটম থেকে যখন এই মলিকিউলটা ফর্ম হয়েছে, তো হাইড্রোজেন যেহেতু সেম এলিমেন্ট এবং এর ইলেকট্রোনেগেটিভিটি দুটো অ্যাটমেরই সমান, তার মানে ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স হচ্ছে 0। হেন্স the bonding electron is equally shared in between the two hydrogen atoms. Okay, এবার একটা রিঅ্যাকশন আছে যে হাইড্রোজেন মলিকিউল গ্যাসিয়াস ফর্মে থাকে আমরা জানি, এর মধ্যে যদি আমরা 435.8 কিলোজুল অফ এনার্জি দেই এক্সটারনালি, মানে বাইরে থেকে যদি আমি 435.8 কিলোজুল অফ এনার্জি আমরা দেই হাইড্রোজেন মলিকিউল বা একটা হাইড্রোজেন মলিকিউল, কি বলবো, মানে হাইড্রোজেন গ্যাসকে আমরা একটা স্যাম্পলের মতন করে একটা কন্টেনারে নিয়েছি এবং কোনোভাবে আমরা এক্সটারনালি 435.8 কিলোজুল অফ এনার্জি আমরা সেই হাইড্রোজেন গ্যাসের উপর কিন্তু দিচ্ছি, এক্সটারনালি অ্যাড করছি। তাহলে আমরা দেখতে পাচ্ছি এক্সপেরিমেন্টালি এটা দেখা যায় যে দিস হাইড্রোজেন molecule in the gaseous form gets dissociated into hydrogen atoms in the gaseous state. মানে মলিকিউল থাকা অবস্থায় যখন আমরা বাইরে থেকে 435.8 কিলোজুল এনার্জি যখন অ্যাড করছি, তখন হাইড্রোজেন মলিকিউলগুলো কিন্তু ডিকম্পোজ হয়ে, বা আমরা বলতে পারি যে কি বলবো, ডাইসোসিয়েট করে, সরি ডিকম্পোজ না, ডিসোসিয়েট মানে হচ্ছে ভেঙে যাওয়া। তো এই বন্ডটা ভেঙে গিয়ে কি হবে, হাইড্রোজেন অ্যাটমস ফর্ম করবে ইন দ্য গ্যাসিয়াস স্টেট। তার আমি বলতে পারছি যে এই বন্ডটা ভাঙার জন্য আমার এত এনার্জি লাগছে, 435.8 কিলো জুল অফ এনার্জি। মানে কিলো জুল একটা ম্যাসিভ অ্যামাউন্ট। তো এটা একটা হাইড্রোজেন মলিকিউলের জন্য না। আমরা যখন এই হাইড্রোজেন গ্যাসিয়াস এভাবে রিঅ্যাকশনে লিখি, আমরা সবসময় বলি যে দিস ইজ 1 মোল। 1 মোল অফ হাইড্রোজেন মলিকিউলস। এবার 1 মোলে কতগুলো হাইড্রোজেন মলিকিউল থাকে? অ্যাভোগাড্রো নাম্বার অফ হাইড্রোজেন মলিকিউল ইকুইভ্যালেন্ট টু 6.022 into 10 to the power 23 moles molecules of hydrogen। তার মানে 1 মোল হাইড্রোজেন মলিকিউলে এতগুলো মলিকিউল থাকে, এত সংখ্যক মলিকিউল থাকে হাইড্রোজেন। তো এই প্রত্যেকটা হাইড্রোজেন মলিকিউলকে ব্রেক করার জন্য, তাদের মধ্যে যে বন্ডটাকে ব্রেক করার জন্য আমাদের 435.8 কিলোজুল অফ এনার্জি বাইরে থেকে সাপ্লাই করতে হবে। তাহলেই কিন্তু হাইড্রোজেন মলিকিউলটা ডিসোসিয়েট করবে into its respective hydrogen atoms in the gaseous state। তো কনভার্সলি আমি এটা উল্টো করে বলতে পারি যে conversely we can say that যে হাইড্রোজেন, এই দুটো হাইড্রোজেন অ্যাটমকে গ্যাসিয়াস ফর্মে থাকার সময় যদি আমরা মলিকিউলে কনভার্ট করতে চাই, বা এই দুটো হাইড্রোজেন অ্যাটম যখন মলিকিউলে কনভার্ট হচ্ছে বা মলিকিউল ফর্ম করছে, হাইড্রোজেন মলিকিউল ফর্ম করছে, তখন এত অ্যামাউন্ট অফ এনার্জি কিন্তু রিলিজ করছে। আমি বোঝাতে পারছি না? যখন এই দুটো হাইড্রোজেন অ্যাটম ইন দ্য গ্যাসিয়াস স্টেট হাইড্রোজেন মলিকিউল ফর্ম করছে, বা 1 মোল অফ হাইড্রোজেন মলিকিউল ফর্ম হচ্ছে from its constituent hydrogen atoms, তখন 435.8 কিলোজুল অফ এনার্জি রিলিজ হচ্ছে, সারাউন্ডিংসে রিলিজ হচ্ছে। মানে 1 মোল হাইড্রোজেনকে ব্রেক করতে এত অ্যামাউন্ট অফ এনার্জি আমার লাগছে, ফ্রম এক্সটার্নালি উই হ্যাভ টু অ্যাড ইট, বাইরে থেকে আমাকে প্রোভাইড করতে হবে। বা উল্টো করে আমরা বলতে পারি যে 1 মোল হাইড্রোজেন গ্যাস মলিকিউল ফর্ম করার সময় এত অ্যামাউন্ট অফ এনার্জি কিন্তু সারাউন্ডিংসে লিবারেট হচ্ছে। ওকে, তার মানে বলতে পারছি যে হাইড্রোজেন যখন মলিকিউল হিসেবে থাকে, তখন তার এনার্জি তার কনস্টিটিউয়েন্ট
হাইড্রোজেন অ্যাটম থেকে কম। দেখে এটা বুঝতে পারছি। হাইড্রোজেন যখন মলিকিউল হিসেবে থাকছে আমরা বলতে পারি যে তার যে পোটেনশিয়াল এনার্জি, তার যে নিজস্ব এনার্জি অনেক কম, তুলনামূলক অনেক কম দেন দ্য হাইড্রোজেন অ্যাটমস কনস্টিটিউট হাইড্রোজেন অ্যাটম, মানে যেই অ্যাটমগুলো থেকে তৈরি হচ্ছে তার তুলনায় হাইড্রোজেন মলিকিউলের এনার্জি কম। বিকজ হাইড্রোজেন মলিকিউল যখন তৈরি হচ্ছে হাইড্রোজেন অ্যাটম থেকে, তখন এত অ্যামাউন্ট অফ এনার্জি সে বাইরে রিলিজ করে দিচ্ছে। তাই 435.8 কিলোজুল অফ এনার্জি যখন সে বাইরে রিলিজ করে দিচ্ছে, তার মানে তার নিজের এনার্জি কমে যাচ্ছে। তার মানে হাইড্রোজেন মলিকিউল is energetically stable than hydrogen atoms. Hydrogen molecule is energetically stable than hydrogen atoms. তার মানে পোটেনশিয়াল এনার্জি কমে যাচ্ছে হাইড্রোজেন মলিকিউলের হাইড্রোজেন অ্যাটমের তুলনায়। তার মানে হাইড্রোজেন মলিকিউল হচ্ছে স্টেবল, ইজ মাচ মোর স্টেবল দেন হাইড্রোজেন অ্যাটম। হাইড্রোজেন মলিকিউল ইজ স্টেবল দেন হাইড্রোজেন অ্যাটম। এটা হচ্ছে স্টেবিলিটি অর্ডার। স্টেবিলিটি অর্ডার, হাইড্রোজেন মলিকিউল স্টেবল হাইড্রোজেন অ্যাটম থেকে। এবার আমরা হাইড্রোজেন মলিকিউলকে ইলেকট্রোস্ট্যাটিক ইন্টারঅ্যাকশন দিয়ে বোঝার চেষ্টা করব। ঠিক আছে, মানে হাইড্রোজেন মলিকিউল কিভাবে ফর্ম হচ্ছে হাইড্রোজেন অ্যাটম থেকে, এই বন্ডিংটা বোঝার চেষ্টা করব। আমরা ধরে নিচ্ছি যে দুটো হাইড্রোজেন অ্যাটম রয়েছে, এটা H, এটা HB। এই দুটো সেপারেট হাইড্রোজেন অ্যাটম আছে এবং অনেক দূরে এরা রয়েছে। ঠিক আছে, তো যখন এরা কাছাকাছি আসছে, কেন কাছাকাছি আসছে? বিকজ এই হাইড্রোজেন অ্যাটম এ মানে H, মানে ফার্স্ট হাইড্রোজেন অ্যাটমের যে পজিটিভলি চার্জ নিউক্লিয়াস এ কি করবে, এ এই সেকেন্ড হাইড্রোজেন অ্যাটমের ইলেকট্রন ক্লাউড যে আছে, আমরা জানি হাইড্রোজেনের 1s অরবিটাল রয়েছে, 1s অরবিটালের মধ্যে একটা ইলেকট্রন রয়েছে। তাহলে এই ইলেকট্রনটাকে কাছে টানার চেষ্টা করবে হচ্ছে ফার্স্ট হাইড্রোজেন অ্যাটমের পজিটিভলি চার্জড নিউক্লিয়াস। এবং একইভাবে সেম ওয়েতে, সিমিলার ওয়েতে এই ফার্স্ট হাইড্রোজেন অ্যাটমের ইলেকট্রন কে টানবে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন। ফার্স্ট হাইড্রোজেন অ্যাটমের যে ইলেকট্রন তাকে টানবে কি এই সেকেন্ড হাইড্রোজেন অ্যাটমের পজিটিভলি চার্জড নিউক্লিয়াস। মানে এর নিউক্লিয়াস এর ইলেকট্রনকে টানবে, এর নিউক্লিয়াস এর ইলেকট্রনকে টানবে। অ্যাজ আ রেজাল্ট অফ which দুটো মলিকিউল আস্তে আস্তে একে অপরের কাছাকাছি চলে আসবে। তো এরা যখন কাছাকাছি চলে আসছে তখন কি হচ্ছে, ইন্টারঅ্যাকশন মানে অরবিটাল ইন্টারঅ্যাকশন শুরু হচ্ছে। ওকে, অরবিটাল ইন্টারঅ্যাকশন স্টার্ট হচ্ছে, মানে এগুলো অনেকটা ডিসটেন্সে ছিল, these were separate atoms। একটা টাইমের পরে দেখা যাবে যে এই অ্যাটমগুলো কাছাকাছি চলে এসেছে এবং যে ইলেকট্রন ডেনসিটি, মানে আমরা অরবিটাল ইলেকট্রন ক্লাউড বলি, ইলেকট্রন ক্লাউড মানে ইলেকট্রন তো এতই ছোট পার্টিকেল যে এ কখনো একটা জায়গায় স্থির থাকতে পারে না, এ সবসময় কিন্তু নড়াচড়া করে। এবং যখন আমরা পি অরবিটাল বলি, যেটা এই যে ডাম্বেল শেপড পি অরবিটাল, তার মানে হচ্ছে ইলেকট্রনটা পি অরবিটালের মধ্যে, এই বাউন্ডারির মধ্যে যে কোনো জায়গায় থাকতে পারে। মানে এস অরবিটাল হচ্ছে স্ফেরিক্যালি শেপড, তো এস ইলেকট্রনসটা কিন্তু এই বাউন্ডারির মধ্যে যে কোনো জায়গায় থাকতে পারে। ঠিক আছে, তো যখন এই দুটো হাইড্রোজেন অ্যাটম খুব কাছাকাছি চলে আসছে, যখন অরবিটাল ইন্টারঅ্যাকশন হচ্ছে বন্ডিং এর জন্য, তখন কি হচ্ছে এই ইলেকট্রনসগুলো কিন্তু খুব ডেন্সলি হয়ে যাচ্ছে, ডেন্স মানে ইলেকট্রন ক্লাউডটা ডেন্স হয়ে যাচ্ছে এই দুটো নিউক্লিয়াসের মাঝে মাঝে, মানে মাঝ বরাবর। ঠিক আছে, কারণ আমরা জানি হাইড্রোজেন মলিকিউলের মধ্যে যে বন্ড ফর্মেশন হয়, তার মানে কি বন্ডিং ইলেকট্রনসগুলো কোথায় থাকে, বন্ডিং ইলেকট্রনসগুলো
সবসময় দুটো হাইড্রোজেন অ্যাটমের যে নিউক্লিয়াস রয়েছে দুটো নিউক্লিয়াসের মাঝে থাকে, মানে দুটো হাইড্রোজেন অ্যাটমের নিউক্লিয়াসের মাঝ বরাবর বন্ডিং ইলেকট্রনসগুলো থাকে। আমরা বলি যে বন্ডিং ইলেকট্রনস আর লোকালাইজড। লোকালাইজড মানে একই জায়গায় স্থির রয়েছে। তাই যখন এই অ্যাটমগুলো কাছাকাছি চলে আসে ইন্টারঅ্যাকশনের জন্য, তখন ওয়ানএস ইলেকট্রনস, দুটো অ্যাটমের যে ওয়ানএস ইলেকট্রনস রয়েছে সেই ইলেকট্রনসগুলো কিন্তু এই দুটো নিউক্লিয়াসের মাঝামাঝি চলে আসে, বেশিক্ষণ থাকে। মানে আমরা বলতে পারি বেশিক্ষণ থাকে, তার মানে এখানে প্রবাবিলিটি তো বেড়ে যায়। আমরা এটা আরেকটা ভাবে বলি যে ইলেকট্রন ডেন্সিটিটা বেড়ে যাচ্ছে, বা ইলেকট্রন ক্লাউডটা কিন্তু এদিকে শিফট করে আসছে। ঠিক আছে, ওকে। তো এনার্জি ইন্টারঅ্যাকশন স্টার্ট হচ্ছে। আর ফাইনাল স্টেজে কি হয়? ফাইনাল স্টেজে দুটো অ্যাটম কম্বাইন করে দেয়, বন্ডেড অ্যাটমস। ঠিক আছে, বন্ডেড অ্যাটমস আমরা এটা বলি অরবিটাল ওভারল্যাপ। অরবিটাল ওভারল্যাপ, অরবিটাল ওভারল্যাপ মানে হচ্ছে এই যদি 1s অরবিটাল হিসেবে ধরে থাকি, তাহলে এই দুটো 1s অরবিটাল এখানে ওভারল্যাপ করে গেছে। আর যে ইলেকট্রন ডেনসিটিটা এখানে সবচেয়ে বেশি থাকে, এই দুটো নিউক্লিয়াসের মাঝ বরাবর যে জায়গাটায় রয়েছে, মাঝের যে জায়গাটা রয়েছে সেই জায়গাটার মধ্যে ইলেকট্রন ডেনসিটিটা, মানে বন্ডিং ইলেকট্রন, বন্ডেড ইলেকট্রনস, মানে যেই দুটো ইলেকট্রন বন্ডটাকে ফর্ম করেছে সেই দুটো ইলেকট্রনের ডেনসিটি কিন্তু এখানে বেশি থাকবে। মানে এই জায়গাটায় এদের প্রবাবিলিটি পাওয়ার, মানে এদের পাওয়ার সম্ভাবনা কিন্তু সবচেয়ে ম্যাক্সিমাম হবে। ওকে, সো দিস ইজ দ্য বন্ডেড অ্যাটমস, অরবিটাল ওভারল্যাপ কনসেপ্ট। এবার একটা ডায়াগ্রাম আছে সেটা দেখাচ্ছি। তাহলে ইলেকট্রোস্ট্যাটিক ইন্টারঅ্যাকশনস, দুটো হাইড্রোজেন অ্যাটম বন্ড হওয়ার পেছনে যেই ফোর্সগুলো কাজ করে সেই ফোর্সগুলো কি? এক হচ্ছে অ্যাট্রাকটিভ ফোর্স, অ্যাট্রাকটিভ ফোর্সের মধ্যে ফার্স্ট যে অ্যাট্রাকটিভ ফোর্স সেটা হচ্ছে আমরা কি বলছি যে ফার্স্টটার নিউক্লিয়াস আর দ্বিতীয় অ্যাটমটার ইলেকট্রন। দ্যাট মিন্স নিউক্লিয়াস HA and electron E as well EB, মানে সেকেন্ডারি ইলেকট্রন ফার্স্টের নিউক্লিয়াস। এই দুটোর মধ্যে পজিটিভ নেগেটিভ, নিউক্লিয়াস পজিটিভ ইলেকট্রন নেগেটিভ, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন কাজ করছে। সেকেন্ড যে অ্যাট্রাকটিভ ফোর্স সেটা হচ্ছে দ্বিতীয়টার নিউক্লিয়াস HB আর ফার্স্টেরটার ইলেকট্রন এবার অ্যাট্রাকটিভ ফোর্সের সাথে সাথে রিপালসিভ ফোর্সও রয়েছে। সেই রিপালসিভ ফোর্সগুলো কি কি রয়েছে? মানে দুটো ফোর্স প্যারালালি কাজ করছে। রিপালসিভ ফোর্সের মধ্যে এক নম্বর যে রিপালসিভ ফোর্স সেটা হচ্ছে আমরা জানি যে পজিটিভ নেগেটিভের মধ্যে অ্যাট্রাকশন হয়, আর লাইক চার্জেসের মধ্যে মানে পজিটিভ আর নেগেটিভের মধ্যে রিপালশন হয়। সেম থিং অ্যাপ্লাইজ ফর ইন দিস কেস। রিপালসিভ ফোর্সের মধ্যে ফার্স্ট যে রিপালসিভ ফোর্স সেটা হচ্ছে দুটো হাইড্রোজেন অ্যাটমের যে পজিটিভলি চার্জ নিউক্লিয়াস রয়েছে সেই দুটো নিউক্লিয়াস কিন্তু একে অপরকে রিপেল করবে, এবং and the same thing happens for the two electrons। ঠিক আছে, দুটো অ্যাটমের পজিটিভলি চার্জ নিউক্লিয়াস আর দুটো অ্যাটমের নেগেটিভলি চার্জ ইলেকট্রনসের মধ্যে কিন্তু রিপালশন হবে। তাহলে ইলেকট্রন EA and ইলেকট্রন EB, আর দ্বিতীয় হচ্ছে নিউক্লিয়াস HA and নিউক্লিয়াস HB। ওকে, সো এই দুটো ফোর্স কিন্তু কাজ করে। এবার আমরা এই দুটো ফোর্সের ভিত্তিতে হাইড্রোজেন মলিকিউল কিভাবে ফর্ম হচ্ছে সেটা বোঝার চেষ্টা করব। আচ্ছা, একটা জিনিস বলে রাখি, এই যে অ্যাট্রাকটিভ ফোর্স আর রিপালসিভ ফোর্স, এই দুটো ফোর্স আমরা বললাম, এর মধ্যে অ্যাট্রাকটিভ ফোর্স গুলো কি করে? দুটো অ্যাটমকে কাছাকাছি আনার চেষ্টা করে যাতে বন্ড ফর্মেশনটা ফেভারেবল হয়।
হাইড্রোজেন অ্যাটম থেকে হাইড্রোজেন মলিকিউল যাতে ফর্ম হয় সেজন্য অ্যাট্রাকটিভ ফোর্সগুলো কিন্তু দায়ী। আর রিপালসিভ ফোর্সগুলো কি করে? রিপালসিভ ফোর্সগুলো চায় না যাতে বন্ড ফর্মেশন হোক। দ্যাট মিন্স দে টেন্ড টু ডিসফেভার দ্য বন্ড মেকিং প্রসেস। ঠিক আছে, বন্ড ফর্ম যাতে না হয় সেই জন্য রিপালসিভ ফোর্সগুলো দায়ী। তাই এই যে দুটো কন্ট্রাস্টিং ফোর্স কাজ করে বন্ড ফর্মেশনের সময়। ওকে, that means the attractive forces tend to bring the two atoms close to each other, whereas the repulsive forces tend to push them apart. Okay, আমরা দেখতে পাচ্ছি যে এটা HA আমরা এটা কি লিখেছি? HA হচ্ছে ফার্স্ট হাইড্রোজেন অ্যাটমটার পজিটিভলি চার্জ নিউক্লিয়াস। এটা আমি এইভাবে লিখে তাহলে বুঝতে সুবিধা হবে। ফার্স্ট হাইড্রোজেন অ্যাটমটার পজিটিভলি চার্জ নিউক্লিয়াস। HB হচ্ছে সেকেন্ড হাইড্রোজেন অ্যাটমটার পজিটিভলি চার্জ নিউক্লিয়াস। এটা হচ্ছে সেকেন্ড হাইড্রোজেন অ্যাটমটার নেগেটিভলি চার্জ ইলেকট্রন। এটা হচ্ছে ফার্স্ট হাইড্রোজেন অ্যাটমটার নেগেটিভলি চার্জ ইলেকট্রন। তাহলে যখন দুটো হাইড্রোজেন অ্যাটম অনেকটা দূরে রয়েছে, মানে তাদের মধ্যে কোনো রকম ইন্টারঅ্যাকশন কিছু নেই, মানে বন্ড ফর্মেশনের যে প্রসেসটা তখন শুরু হয়, ঠিক আছে, দুটো হাইড্রোজেন অ্যাটম একেবারে সেপারেট এন্টিটি হিসেবে রয়েছে, তখন কি হচ্ছে আমরা জানি যে ফার্স্ট হাইড্রোজেনটার মধ্যে ফার্স্ট হাইড্রোজেন অ্যাটমটার মধ্যে কি ফোর্স থাকবে? যে তার ইলেকট্রন আর তার যে নিজস্ব যে নিউক্লিয়াস রয়েছে পজিটিভলি চার্জ নিউক্লিয়াস, সেই প্লাস মাইনাস মানে পজিটিভলি চার্জ নিউক্লিয়াস আর নেগেটিভলি চার্জ ইলেকট্রনের মধ্যে অ্যাট্রাকশন থাকবে, মানে তার নিজের নিউক্লিয়াস আর তার ইলেকট্রনের মধ্যে অ্যাট্রাকশন থাকবে, সোজা কথা। তাই এগুলোকে আমরা বলি হোল্ড ফোর্সেস। দ্যাট মিন্স পজিটিভ নেগেটিভ। ঠিক আছে, আমি ডটেড লাইন হিসেবে দেখাবো যে এই যে ফোর্সটা কিন্তু আগে থেকেই রয়েছে। ফার্স্ট হাইড্রোজেন অ্যাটমটা নিজস্ব নিউক্লিয়াস আর ইলেকট্রনের মধ্যে যে অ্যাট্রাকশন ফোর্সটা রয়েছে সেটা হচ্ছে এটা দিয়ে রিপ্রেজেন্ট করেছি ডটেড লাইনটা। আর সেকেন্ড হাইড্রোজেন অ্যাটমটার মধ্যে নিজস্ব নিউক্লিয়াস আর ইলেকট্রনের মধ্যে অ্যাট্রাকশন থাকে, তাই সেটা This is also the force which was present earlier in the second hydrogen atom. এবার এই দুটো হাইড্রোজেন অ্যাটম যখন কাছাকাছি চলে আসছে, যখন বন্ড ফর্মেশন টেক পার্টে মানে বন্ড ফর্মেশন প্রসেস যখন শুরু হয়েছে, বন্ড তারা করতে চাইছে, তখন কি হচ্ছে তারা একে অপরের কাছাকাছি চলে আসছে, তখন যে নতুন অ্যাট্রাকশন আর রিপালসিভ ফোর্সগুলো কাজ করে বন্ড ফর্মেশনের সময়, সেগুলো কিন্তু মানে তৈরি হবে, মানে নিউ ফোর্সেস অফ অ্যাট্রাকশন and new forces of repulsion will come into the picture. ঠিক আছে, তখন কি হবে আমরা বলেছিলাম যে অ্যাট্রাকশন ফোর্স কি, যে ফার্স্ট ইলেকট্রন আর মানে ফার্স্ট হাইড্রোজেনের ইলেকট্রন আর সেকেন্ড হাইড্রোজেনের পজিটিভলি চার্জ নিউক্লিয়াসের মধ্যে কিন্তু অ্যাট্রাকশন হবে। তেমনি ফার্স্ট হাইড্রোজেনের পজিটিভলি চার্জ নিউক্লিয়াস আর সেকেন্ড হাইড্রোজেনের যে নেগেটিভলি চার্জ ইলেকট্রন, তার মধ্যে কিন্তু
these are the new forces of attraction. These are the new forces of attraction. These are old forces of attraction. এই ওল্ড ফোর্সেস গুলো যেগুলো হাইড্রোজেন অ্যাটম গুলো আগে থেকেই ছিল, আর এগুলো হচ্ছে যেগুলো বন্ড ফর্মেশনের সময় মানে নতুন তৈরি হচ্ছে, মানে নতুন আসছে বা নতুন তৈরি হচ্ছে। এবার অ্যাট্রাকশন ফোর্স গুলোর সাথে সাথে রিপালশন ফোর্স গুলো কাজ করবে। রিপালশন ফোর্স গুলো কি কি? লাইক চার্জেসের মধ্যে রিপালশন হয়, তাহলে একটার প্রোটন আর একটা নিউক্লিয়াস আর আরেকটা নিউক্লিয়াসের মধ্যে রিপালশন হবে, তেমনি একটা হাইড্রোজেনের ইলেকট্রন আর আরেকটা হাইড্রোজেনের ইলেকট্রনের মধ্যে রিপালশন হবে। এই রিপালশন ফোর্স গুলো আমরা এইভাবে লিখি। এগুলো কি, এই রিপালশন ফোর্স গুলো কি করবে? দুটো হাইড্রোজেন অ্যাটমকে দূরে ঠেলে দেওয়ার চেষ্টা করবে, আর অ্যাট্রাকশন ফোর্স গুলো দুটো হাইড্রোজেনকে কাছে আনার চেষ্টা করবে। এমনি এই দুটো ইলেকট্রনের মধ্যে রিপালশন। So these are the new forces of repulsion. New forces of repulsion. Like charges এর মধ্যে repulsion হচ্ছে, dissimilar charges এর মধ্যে, opposite charges এর মধ্যে attraction হচ্ছে। ওকে, তাহলে old forces গুলোকে আমরা কি দেখাচ্ছি? dotted line দিয়ে। These are the old forces, মানে যেগুলো বন্ড ফর্মেশনের আগে থেকেই ছিল মলিকুলার অ্যাটমের মধ্যে। আর these are the new forces, যেটা আমরা ড্যাশ দিয়ে দেখাচ্ছি। These are the new forces. সলিড লাইন আর এটা হচ্ছে ডটেড লাইন। সলিড লাইনগুলো হচ্ছে নিউ ফোর্সেস, ডটেড লাইনগুলো ওল্ড ফোর্সেস। এবার এক্সপেরিমেন্টালি দেখা গেছে যে in the formation of the hydrogen molecule, যখন বন্ড ফর্মেশন হচ্ছে দুটো হাইড্রোজেন অ্যাটমের মধ্যে, তখন অ্যাট্রাকটিভ ফোর্সগুলো ডমিনেট করছে ওভার রিপালসিভ ফোর্সেস। মানে প্রত্যেকটা ফোর্সেরই একটা ম্যাগনিটিউড থাকে। এখানে দেখা যাচ্ছে যে টোটাল যে অ্যাট্রাকটিভ ফোর্সের ম্যাগনিটিউড সেটা কিন্তু গ্রেটার দ্যান দ্য রিপালসিভ ফোর্সেস ম্যাগনিটিউড। ওকে, মানে অ্যাট্রাকটিভ ফোর্সেস dominate over the repulsive forces. যদি অ্যাট্রাকটিভ ফোর্স রিপালসিভ ফোর্সের থেকে বেশি না হয়, তাহলে কিন্তু মনে রাখতে হবে যে বন্ড ফর্মেশন উইল নেভার টেক প্লেস, বন্ড ফর্মেশন উইল নট অকার। সেই কম্পাউন্ডটা কিন্তু ফর্ম হবে না, বা সেই মলিকিউলটা কিন্তু তৈরি হবে না। তাই সব সময় বন্ড ফর্মেশনের সময় অ্যাট্রাকটিভ ফোর্স, যে টোটাল অ্যামাউন্ট অফ অ্যাট্রাকটিভ ফোর্স, সেটাকে রিপালসিভ ফোর্স থেকে কিন্তু বেশি হতে হবে, তাহলে কিন্তু বন্ড ফর্মেশন হবে। যদি কোনো রকম ভাবে রিপালসিভ ফোর্স অ্যাট্রাকটিভ ফোর্সের থেকে বেশি হয়ে যায়, তখন কিন্তু সেই মলিকিউলটা তৈরি হবে না। এটা হাইড্রোজেন মলিকিউলের ক্ষেত্রে দেখাচ্ছি। এবার আমরা একটা গ্রাফ আঁকবো। পোটেনশিয়াল এনার্জি, y অ্যাক্সিস এ পোটেনশিয়াল এনার্জি নিচ্ছি, আর x অ্যাক্সিস এ কি নিচ্ছি? internuclear distance, internuclear distance, y axis এর potential energy, x axis এর internuclear distance। এবার আমরা ধরে নিচ্ছি যে যখন দুটো হাইড্রোজেন অ্যাটম সেপারেট হিসেবে ছিল, যখন ওর ইন্টারঅ্যাকশন স্টার্ট হয়নি, সেপারেট এন্টিটি হিসেবে রয়েছে দুটো হাইড্রোজেন অ্যাটম, তখন তাদের এনার্জি
আচ্ছা আমি ধীরে ধীরে বলছি। আচ্ছা তখন তাদের এনার্জি একটা ছিল, মানে অ্যাটমগুলোর একটা এনার্জি, মানে তাদের নিজস্ব একটা পোটেনশিয়াল এনার্জি ছিল দুটো হাইড্রোজেন অ্যাটমের। কিন্তু তারা যখন ইন্টারাকশন করা শুরু করলো তখন কি হবে, তার মানে তারা স্টেবল হওয়ার চেষ্টা করছে, মলিকিউল ফর্ম করার চেষ্টা করছে। তাহলে মলিকিউল ফর্মেশনের মাধ্যমে তারা কি করছে, এক্সেস যে এনার্জিটা তারা লিবারেট করে দিচ্ছে সারাউন্ডিংসে। যেটা আমরা দেখেছিলাম যে হাইড্রোজেন অ্যাটম থেকে হাইড্রোজেন মলিকিউল ফর্মেশনের সময় 435.8 কিলোজুল অফ এনার্জি তারা রিলিজ করে দিচ্ছে সারাউন্ডিংসে। তার মানে হাইড্রোজেন মলিকিউলটা স্টেবল হয়ে যাচ্ছে। এমনি সেম থিং, যখনই কম্বিনেশন স্টার্ট হচ্ছে বা ইন্টারাকশন স্টার্ট হচ্ছে তাদের তাদের যে অরবিটালগুলোর মধ্যে, তখন সেই যে দুটো অ্যাটম তাদের এনার্জি রিলিজ করছে, ধীরে ধীরে এনার্জি রিলিজ করছে। যত ইন্টারাকশনটা স্ট্রং হচ্ছে তত এনার্জি রিলিজ হচ্ছে। তাই তাদের এনার্জি ফার্স্ট কম্বিনেশন শুরু হওয়ার সময় তাদের এনার্জিটা এরকম হচ্ছে। আস্তে আস্তে যত দুটো অ্যাটম কাছাকাছি আসছে তত পোটেনশিয়াল এনার্জি ডিক্রিজ করছে। আমরা একটা সময় গিয়ে পোটেনশিয়াল এনার্জি ইনক্রিজ করে যাচ্ছে। ঠিক আছে, কি হচ্ছে, these were the separate atoms. কিন্তু অ্যাটমস গুলো যখনই কাছে আসা শুরু করছে তখনই কি হচ্ছে, তাদের পোটেনশিয়াল এনার্জি কমে যাচ্ছে। these are the approaching atoms, মানে একে অপরের কাছাকাছি আসার চেষ্টা করছে বন্ড ফর্মেশন বানানোর জন্য, বন্ড তৈরি করার জন্য। অ্যাপ্রোচিং atoms তাদের এনার্জি কমে গেছে। তারপরে দেখতে 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 কমতে 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 যত ইন্টারাকশন বাড়ছে তত পোটেনশিয়াল এনার্জি কমছে। যখনই তাদের মধ্যে যে দুটো নিউক্লিয়াসের মধ্যে যে ডিসটেন্স, সেটাকে আমরা বলি ইন্টার নিউক্লিয়ার ডিসটেন্স, মানে দুটো অ্যাটমের যে মধ্যিখানে যে সেপারেশনটা, যখন এমন একটা সময় আসবে কমতে কমতে যখন এই দুটো অ্যাটম কম্বাইন হয়ে যাবে, কম্বাইন হয়ে যাবে, মানে তাদের মধ্যে যে ইন্টারনিউক্লিয়ার যে ডিসটেন্সটা, ওকে, যে ইন্টারনিউক্লিয়ার ডিসটেন্সটা এই পয়েন্টের মিনিমাম দ্য কার্বের সাথে ইন্টারনিউক্লিয়ার ডিসটেন্স, এটা হচ্ছে আর নট। তার মানে যখন দুটো অ্যাটমের মধ্যখানে যে ইন্টারনিউক্লিয়ার ডিসটেন্সটা আর নটের সমান হবে তখন তারা একেবারে লোয়েস্ট পোটেনশিয়াল এনার্জি অ্যাচিভ করে ফেলবে। the system will attain the lowest potential energy। তার মানে তারা স্টেবল। তখন এই পয়েন্টটাকে আমরা বলি বন্ডিং পয়েন্ট, মানে এটা এই পয়েন্টে কিন্তু বন্ড হয়ে যাচ্ছে, পুরোপুরি বন্ড ফর্মেশন কমপ্লিট হয়ে যাচ্ছে, 100% বন্ড ফর্মেশন টেকস প্লেস। তো এইগুলোকে আমরা বলি বন্ডেড অ্যাটমস। আচ্ছা, এবং এই পয়েন্টে magnitude of attractive force is equal to magnitude of repulsive force, মানে attractive force আর repulsive force কিন্তু তাদের ম্যাগনিটিউড গুলো নিউমেরিক্যালি ইকুয়াল হয়ে যায়, সমান সমান হয়ে যায়। repulsive force is equals to the attractive force, okay? এবং তখন বন্ড হয়ে যাওয়ার পরে তাদের দুটো নিউক্লিয়াসের মধ্যে যে ডিফারেন্স, মানে ডিসটেন্সটা থাকে, ইন্টারনিউক্লিয়ার ডিসটেন্স, সেটাকে আমরা বলি আর নট, অ্যান্ড দ্যাট ইজ ইকুয়াল টু দ্য বন্ড লেন্থ, বন্ড লেন্থের সমান। দিস ইজ ইকুয়ালস টু দ্য বন্ড লেন্থ। তার মানে বন্ড যখন হয়ে যাচ্ছে তখনই কিন্তু এই পোটেনশিয়াল এনার্জি ভার্সেস ইন্টারনিউক্লিয়ার ডিসটেন্সের যে কার্ভটা বা গ্রাফটা কিন্তু একদম মিনিমাম স্টেট অ্যাটেন্ড করছে, মিনিমাম অ্যাটেন্ড করছে। নিশ্চয়ই তোরা ইয়েতে পড়েছিস ক্যালকুলাসে যে মিনিমা গ্রাফের মিনিমা ম্যাক্সিমা ব্যাপারগুলো, তো মিনিমা অ্যাটেন্ড করছে। কিন্তু তারপরেও যদি আমি পোটেনশিয়াল, মানে তারপরেও যদি আমি কোনোভাবে অ্যাটমগুলোকে আরও কাছাকাছি আনার চেষ্টা করি, মানে যেই পয়েন্টে বন্ড হয়ে গেছে তারপরেও যদি কোনোরকমভাবে দুটো অ্যাটমকে আরও কাছাকাছি আনার চেষ্টা করি, ঠিক আছে, তখন কি হবে, অ্যাট্রাকটিভ ফোর্সগুলোর চেয়েও ডমিনেট করবে কি রিপালসিভ ফোর্স, মানে রিপালশন, মানে দুটো নিউক্লিয়াসের মধ্যে
চরম রিপালশন হবে, প্লাস প্লাস রিপালশন হবে পজিটিভ চার্জগুলোর মধ্যে। দুটো অ্যাটমের যে ইলেকট্রন রয়েছে সেই ইলেকট্রনগুলোর মধ্যে রিপালশন হবে। রিপালশন বিটুইন দ্য লাইক চার্জেস উইল ইনক্রিজ, উইল ডমিনেট ওভার দ্য অ্যাট্রাকটিভ ফোর্সেস। অ্যাট্রাকটিভ ফোর্সেস ততক্ষণ অবধি বেশি থাকবে যতক্ষণ না বন্ড হচ্ছে। যেই বন্ড হয়ে গেল তারপরে যদি কোনোভাবে আমরা অ্যাটমগুলোকে আরো কাছাকাছি আনার চেষ্টা করি তখন কিন্তু রিপালসিভ ফোর্সগুলো অ্যাট্রাকটিভ ফোর্সের উপর ডমিনেট করবে। মানে আর রিপালসিভ ফোর্সগুলো আর অ্যাটমগুলোকে আরো কাছাকাছি আনার চেষ্টা করবে না, তাদের এই চেষ্টাটাকে কিন্তু বিরোধিতা করবে। ওকে, ওরা চাইবে না যে আরো কাছাকাছি আসুক দুটো অ্যাটম। তো সেই জন্য কি হয় যে যদি আমরা আরো দুটো অ্যাটমকে আরো কাছাকাছি আনার চেষ্টা করি বিয়ন্ড দ্য বন্ডিং, মানে বিয়ন্ড দ্য বন্ড লেন্থ, তখন সিস্টেমের এনার্জি, যে পোটেনশিয়াল এনার্জি আবার বাড়বে। যে রিপালসিভ ফোর্সগুলো বেড়ে যায় অ্যাট্রাকটিভ ফোর্সের উপরে, আবার সিস্টেমের এনার্জি কিন্তু বাড়বে এবং বাড়তে 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 ইনফিনিটি, মানে এরকম আমরা দেখালাম এতটা বেড়ে গেছে। মানে সেপারেট অ্যাটমসের যতটা এনার্জি ছিল তার থেকেও এনার্জি বেড়ে গেছে। মানে এটা বোঝাই যাচ্ছে যে দিস ইজ অ্যান এনার্জেটিক্যালি আনফেভারেবল কন্ডিশন। বন্ড কেন? যাতে সিস্টেম এনার্জি ইউজ করতে পারে, সিস্টেম যাতে মিনিমাম এনার্জি অ্যাটেন্ড করতে পারে। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে যদি দুটো অ্যাটমের মানে সিস্টেমটার এনার্জি যদি তারা যখন সেপারেট ছিল তার থেকেও যদি এনার্জি বেড়ে যায় তাহলে দিস ইজ অ্যান আনফেভারেবল প্রসেস, মানে তারা এই প্রসেসটা করতে চাইবে না। তাই দুটো অ্যাটম কখনোই বন্ড লেন্থ পেরিয়ে গিয়ে বিয়ন্ড দ্য বন্ড লেন্থ আরো কাছাকাছি আসার চেষ্টা কখনোই করে না। তাতে এনার্জি কিন্তু প্রচন্ডভাবে বেড়ে যায় এবং দ্যাট উইল বি অ্যান এনার্জেটিক্যালি আনফেভারেবল প্রসেস। ওকে, আশা করি বোঝাতে পারবেন। দিস ইজ দ্য অরিজিন। তাহলে চেঞ্জ অফ পোটেনশিয়াল এনার্জি, এটা খুবই ইম্পর্টেন্ট একটা গ্রাফ। অ্যাজ দ্য টু হাইড্রোজেন অ্যাটমস কাম ক্লোজার টু ইচ আদার, তার সাথে পোটেনশিয়াল এনার্জিটা কিভাবে ভ্যারি করছে সেটা কিন্তু দেখিয়েছে এই গ্রাফ। চেঞ্জ অফ পোটেনশিয়াল এনার্জি, চেঞ্জ of potential energy as the two atoms comes closer to each other to form the bond. Okay, এই গ্রাফটা দেখিয়েছি। তাহলে এই যে আর নটটা, এই আর নটটাকে আমরা বলি ক্রিটিক্যাল ডিসটেন্স বা ক্রিটিক্যাল ইন্টারনিউক্লিয়ার ডিসটেন্স। ওকে, that correspond to the minimum energy is called a bond length. তো বন্ড লেন্থের যদি এখান থেকে যদি ডেফিনিশন বার করার চেষ্টা করিস তাহলে লিখতে পারি যে the critical distance r naught corresponding to the minimum potential energy is called bond length. মানে দুটো অ্যাপ্রোচিং অ্যাটমের মাঝখানে তাদের যে ইন্টারনিউক্লিয়ার ডিসটেন্সটা যখন ক্রিটিক্যাল ডিসটেন্সের সমান হয় তখন সেই যে সিস্টেমটার এনার্জি সবচেয়ে কম হয় মানে লিস্ট মিনিমাম এনার্জি পোটেনশিয়াল এনার্জি তার অ্যাটেন্ড করে এবং সেই ইন্টারনিউক্লিয়ার ডিসটেন্স বা ক্রিটিক্যাল ডিসটেন্সটাকে আমরা বলি বন্ড লেন্থ। মানে ওই পয়েন্টে বন্ড ফর্মেশন হয়ে গেছে, 100% বন্ড ফর্মেশন টেকস প্লেস অ্যাট দ্য ক্রিটিক্যাল ডিসটেন্স। ওকে, so therefore the hydrogen atoms constitute a stable grouping called hydrogen molecule. Okay, এবার এক্সপেরিমেন্টালি দেখা গেছে যে হাইড্রোজেনের যে ক্রিটিক্যাল ডিসটেন্সটা সেটা হচ্ছে 74 পাইকোমিটার। 74 পাইকোমিটার মানে হচ্ছে 74 into 10 to the power of minus 12 মিটার বা 0.74 into 10 to the power of minus 10 মিটার। মানে দুটো হাইড্রোজেন অ্যাটমের মধ্যে, হাইড্রোজেন মলিকিউলে দুটো হাইড্রোজেন অ্যাটমের মধ্যে যে ইন্টারনিউক্লিয়ার ডিসটেন্স সেটা নিউমেরিক্যাল বা সেটার ম্যাগনিটিউড হচ্ছে 74 পাইকোমিটার। মানে হাইড্রোজেনের বন্ড লেন্থ হচ্ছে 74 পাইকোমিটার।
Now the energy corresponding to the minimum in this curve is called bond energy. এবার এই পয়েন্টটার যে মিনিমাম পয়েন্টটার একটা তো করেসপন্ডিং পোটেনশিয়াল এনার্জি আছে। এবার মানে 0 থেকে যে এতটা নিচে নেমেছে, ওকে, এটার একটা নিউমেরিক্যাল ম্যাগনিটিউড রয়েছে অবশ্যই গ্রাফের মধ্যে। এটাকে আমরা কি বলি? বন্ড এনার্জি, মানে এনার্জি corresponding to the minimum in the curve is called bond energy. মানে কার্ভের যখন মিনিমাম পয়েন্টে চলে আসছে সেটার যে করেসপন্ডিং যে পোটেনশিয়াল এনার্জিটা আমরা বার করতে পারছি এই পোটেনশিয়াল এনার্জি ভার্সেস ইন্টারনিউক্লিয়ার ডিসটেন্সের গ্রাফ থেকে, সেই এনার্জিটাকে আমরা বলি বন্ড এনার্জি। ওকে, মানে এত অ্যামাউন্ট অফ এনার্জি, বন্ড এনার্জি মানে এই যে 0 থেকে যে এই অ্যামাউন্ট অফ এনার্জিটা লস করলো সিস্টেমটা, সেটা কি করছে? এনভায়রনমেন্টে চলে যাচ্ছে, ডিসিপেট হয়ে যাচ্ছে। এবার সেই এনার্জিটাই যদি আমরা আবার হাইড্রোজেন মলিকিউলে বাইরে থেকে অ্যাড করি, তাহলে কি হবে? ডিসোসিয়েশন টেকস প্লেস। হাইড্রোজেন মলিকিউলটা ভেঙে যাবে, ভেঙে গিয়ে সেই পুরোনো ফর্মে চলে যাবে, দুটো হাইড্রোজেন অ্যাটম তৈরি হয়ে যাবে। ঠিক আছে, মানে বন্ডটা ভেঙে যাবে। এটাই হচ্ছে বন্ড এনার্জি।